কলিং বেলটার জন্য যখন সুইচ প্রেস করছি এই লাইটও জ্বলছে, কলিং বেলও বাজছে। কিন্তু আমি যদি লাইটটা খুলে ফেলি, আমি যতই টিপি কলিং বেল বাজবে না। তো কলিং বেল দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে এসি ডিসি আর একটা হচ্ছে শুধুমাত্র এসি। এটা হচ্ছে নিউট্রাল। তা আমি এখন এই বোর্ডের ভিতর দিয়ে যাব। আজকে আমরা এনএস ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম সিরিজের 19 নম্বর ভিডিওতে একটা এসি কলিং বেল কীভাবে ওয়ারিং করতে হয় সেটা খুব সুন্দরভাবে প্র্যাকটিক্যালে জানবো। তো কলিং বেল দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে এসি ডিসি আর একটা হচ্ছে শুধুমাত্র এসি। এসি ডিসি কলিং বেল বলতে আপনার বাসাতে যদি কারেন্ট থাকে তবুও সে কলিং বেলটা বাজবে, আবার যদি কারেন্ট নাও থাকে তখনও কলিং বেলটা বাজবে। অর্থাৎ কারেন্ট চলে গেলে একটা ব্যাটারির লাইনের মাধ্যমে সে কলিং বেলটা চলবে। আর যেটা শুধুমাত্র এসি কলিং বেল সেটা শুধুমাত্র কারেন্ট থাকা অবস্থায় চলবে, অথবা বাড়িতে যদি আইপিএস থাকে তখন চলবে। অর্থাৎ নিজস্ব কলিং বেলের নিজস্ব কোনো ব্যাটারি থাকবে না। তো এই কলিং বেল নিয়ে আমার টোটাল 3টা ভিডিও আসবে, কারণ সামনে আমরা অনেক জটিল কিছু কনসেপ্ট শিখব যেটা কোনো ইলেকট্রিশিয়ানই জানে না। অর্থাৎ কলিং বেলটা ক্যান সুইচিং হচ্ছে, কীভাবে সার্কিট কমপ্লিট হচ্ছে, অর্থাৎ একটা এসি ডিসি কলিং বেল যেটা ব্যাটারি দিয়ে চলে সেটার কিছু কনসেপ্ট খুব সুন্দরভাবে ক্লিয়ার করা উচিত। যেহেতু আমি ইলেকট্রনিক্স বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে শিখাই, সেজন্য আমি মনে করি ইলেকট্রনিক্স পার্টটা টুকটাক জাস্ট একটু জানা উচিত আর কি। মানে এই সিরিজে তো আমরা ইলেকট্রনিক্সকে ফোকাস করব না, এটা সরাসরি ইলেকট্রিক্যালকে ফোকাস করব। তবে ওই এসি ডিসি কলিং বেলটা কীভাবে সার্কিট কমপ্লিট করে সেটা আমরা দেখব। অর্থাৎ এই বিষয়টা এরকম, এটা তো আমার এসি ডিসি, অর্থাৎ এটা যদি আমি শর্ট করে দিই, কলিং বেলটা বাজলো, অর্থাৎ শর্ট করে দিলাম, কলিং বেলটা বাজলো। আবার যদি আমরা ফেজ নিউট্রাল সরাসরি এখানে দিই এই দুইটা প্রান্ততে, তাহলে এই কলিং বেলটা বাজবে। এটাতে এখানে ব্যাটারি লাগানো আছে। কলিং বেলের ব্যাটারিটা আমি একটু দেখানোর চেষ্টা করি, যে এখানে ভিতরে ব্যাটারি দেওয়া আছে। তো যাই হোক, আজকের মূল বিষয় এসি ডিসি কলিং বেল না, আজকের এই কলিং বেলটার নাম হচ্ছে ইলেকট্রিক কলিং বেল এসি, অর্থাৎ এসি ইলেকট্রিক কলিং বেল। অর্থাৎ এই যে দুইটা প্রান্ত আছে কলিং বেলের, সরাসরি যদি আমি ফেজ আর নিউট্রাল লাগাই তাহলে চলবে। এখন এই কলিং বেল নিয়ে একটু কথা বলি। এই কলিং বেলগুলা আপনি যদি সরাসরি ভোল্টেজ দেন চলবে, কিন্তু বেশি চালাইলে নষ্ট হয়ে যেতে পারে। অর্থাৎ এটার ভেতরে একটা সলিনয়েড থাকে, একটা কয়েল থাকে, সে কয়েলে ভোল্টেজ দিলে সে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড জেনারেট করে, তারপরে একটা লোহার মতো কিছু একটা জায়গাতে ধাক্কা মারে। এতে আমি যদি মনে করেন এভাবে একটা ঝুঁকাই তাও বাজবে, দেখেন বাজছে না। বিষয়টা আমি একটু নিজের মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করি। আপনার বাসার যে কলিং বেলটা আছে সেটা পুশ বাটন চাপা মাত্রই কলিং বেল বাজবে, তাই না? তো এই কলিং বেলের সঙ্গে সিরিজে একটা ইনক্যান্ডিসেন্ট লাইট লাগাইতে হয়। তো এখন অনেকে বলতে পারেন ইনক্যান্ডিসেন্ট ল্যাম্প কি? তো এটাই হচ্ছে ইনক্যান্ডিসেন্ট ল্যাম্প। এটার অরিজিনাল নাম হচ্ছে, যে আমার এখানে লেখা আছে দেখেন, ইনক্যান্ডিসেন্ট ল্যাম্প। এটাকে আমরা অনেকে বলি 60 পাওয়ারের বাল্ব, অনেকে বলি ফিলামেন্ট বাল্ব। তো এটার অরিজিনাল নাম হচ্ছে ইনক্যান্ডিসেন্ট ল্যাম্প। তো এটা একটা 60 পাওয়ারের লাইট আমরা কলিং বেলের সিরিজে লাগাবো, তাহলে কলিং বেলটা নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে। আর কলিং বেলের সুইচটা যখন প্রেস করব তখন লাইটটাও জ্বলবে, কলিং বেলটাও বাজবে। এখন দেখেন, আমরা বিভিন্ন মেডিকেলে যখন যাই বা বিভিন্ন অফিসে যখন যাই, দেখি বিভিন্ন রুমের জন্য কলিং বেল সিস্টেম করা থাকে। অর্থাৎ বিভিন্ন রুমের বিভিন্ন মানুষকে কোনো একটা বস ডাকার জন্য বিভিন্ন সুইচ প্রেস করে, কিন্তু কলিং বেল একটাই থাকে। অর্থাৎ বিষয়টা ঠিক এরকম, আমি একটু বলি। আপনার ধরেন এটা একটা ঘর, এটা একটা ঘর, এটা একটা ঘর। এখানে আপনার বস বসে আছে, এখন এই বসের কাছে টোটাল 3টা সুইচ থাকবে, একটা সুইচ যদি প্রেস করি আর কলিং বেল একটাই থাকবে। কলিং বেল আমার একটাই থাকবে। যখন আমি এই একটা সুইচ প্রেস করব তখন এই কলিং বেলটা বাজবে এবং এই লাইটটা জ্বলবে। অর্থাৎ এই রুমের মানুষটা বের হয়ে আসবে। সেমভাবে প্রত্যেকটাতেই লাইট দেওয়া থাকবে। বিষয়টা ঠিক এরকম,
কলিং বেল একটাই থাকবে যখন যে রুমের মানুষকে আমার ডাকার দরকার হবে, যেটা হচ্ছে রুম 1, এটা হচ্ছে 2, এটা 3, অর্থাৎ এই 2 এর জন্য আমি যদি বাটন প্রেস করি তখন এই কলিং বেলটাই বাজবে, তখন এই লাইটটা সিরিজে থাকবে, এই লাইটটা বাজবে। তো এই ভিডিওটা আমরা এরপরে শিখবো আর কি, মানে ভিডিওর মাধ্যমে, অর্থাৎ এনএস ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম সিরিজের 20 নম্বর ভিডিওতে আমরা এই বিষয়টা শিখবো। তো আজকের যে বিষয়টা সেটা হচ্ছে আমরা আমাদের বাসা বাড়ির কলিং বেলের লাইন, অর্থাৎ এক জায়গা থেকে আমরা নিয়ন্ত্রণ করব। আমরা যদি মনে করি 2 জায়গা থেকে নিয়ন্ত্রণ করব, তখন পরের ভিডিওটা দেখলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে আর কি। তো এখন আমি বলি, ইলেকট্রিক কাজ করার জন্য, হাউস ওয়ারিংয়ের কাজ করার জন্য আমরা 2টা ডায়াগ্রাম ফলো করি, একটা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম, একটা হচ্ছে লেআউট ডায়াগ্রাম। প্রথমে আমরা সার্কিট ডায়াগ্রাম দেখব। তো আমার প্রথমে ফেজ আছে, এটা হচ্ছে ফেজ। প্রথমে আমার এটা ফিউজ, ফিউজ থেকে আমার সরাসরি আমি একটা পুশ সুইচ, এটা কি পুশ, ফিউজ পুশ সুইচ। পুশ সুইচের বিষয়টা কেমন আমি একটু দেখাই, যেখানে আমার একটা পুশ সুইচ লাগানো আছে। দেখেন এই সুইচটা আমি যতক্ষণ চেপে ধরবো ততক্ষণ অন থাকবে, ছেড়ে দিলে অফ হয়ে যাবে এরকম। অর্থাৎ অনেকে ভুল করে যদি কলিং বেল অন করে রেখে দেয় তাহলে তো সমস্যা, তাই না? এই জন্য অটোমেটিক এটা অফের সিস্টেম করা থাকে, যতক্ষণ চেপে ধরবেন ততক্ষণ অন থাকবে। তো এখন আমি এটার সঙ্গে একটা সিরিজে লাইট লাগাবো। এটা 60 পাওয়ারের এই যে ইনক্যান্ডিসেন্ট ল্যাম্প। তো এখানে আমার থাকবে কলিং বেল। এখন একটা কথা মনে রাখবেন, সেটা আমি বলছি, থামেন। এটা নিউট্রাল। যদি এসি ডিসি কলিং বেল হয়, যেটা হচ্ছে আপনার ব্যাটারি লাইনে ব্যাকআপ হিসেবে চালাবেন, সেখানে কখনোই সিরিজে কোনো লাইট ব্যবহার করবেন না, সেখানে প্রয়োজন নাই। তবে কলিং বেল যদি সলিনয়েড সিস্টেম হয় বা শুধুমাত্র এসি হয়, সেক্ষেত্রে একটা সিরিজে 60 পাওয়ারের লাইট লাগাবেন। আর এই লাইটটা অবশ্যই আপনার ইনক্যান্ডিসেন্ট ল্যাম্প হতে হবে। কোনো প্রকার যদি আপনি এলইডি লাগান তাহলে চলবে না, অর্থাৎ সিরিজে অবশ্যই ইনক্যান্ডিসেন্ট ল্যাম্প লাগাতে হবে, যেটা হচ্ছে ফিলামেন্টযুক্ত আর কি। ভুল করেও আপনারা ক্যাপাসিটিভ টাইপের কোনো লাইট লাগাবেন না, যেমন এলইডি, তারপর এনার্জি লাইট, এগুলো লাগাবেন না। এটা আমার কি ডোরবেল, ডোরবেল অথবা কলিং বেল বলতে পারেন, কলিং বেল। এটা হচ্ছে আমাদের কি সার্কিট ডায়াগ্রাম। এখন আমরা দেখব লেআউট ডায়াগ্রাম। এখন দেখেন আমরা লেআউট ডায়াগ্রাম প্রায় করে ফেলেছি, এখন শুধুমাত্র আমরা কানেকশন দেখাবো। তাহলে দেখেন এখানে দুইটা একই মনে হচ্ছে, কিন্তু দুইটা একই না। এখানে একটা সিলিং রোজ আর একটা হচ্ছে ব্যাটেন হোল্ডার, বিষয়টা একটু দেখেন। তো সিলিং রোজ কি এটা দেখেন, এটা আমরা ফ্যান কানেকশন করি, এটাতে যেভাবে লাগিয়ে দিই। তো আমরা কলিং বেল বা
ফ্যান বা ঝুলন্ত কোনো কিছু লাগানোর জন্য আমরা সিলিং রোজ ব্যবহার করি। আর ব্যাটেন হোল্ডারে আমরা ইনক্যান্ডেসেন্ট ল্যাম্পটা আমরা ব্যবহার করব সিরিজে আর কি। এখন আমরা সরাসরি কানেকশানটা দিব। তো দেখেন এটা হচ্ছে আমাদের, আমি একটু এখানে লিখে দিই, এটা কি, এটা আমাদের সিলিং রোজ। এটা হচ্ছে সিলিং রোজ আর এটা হচ্ছে আমাদের হোল্ডার বক্স। এই যে আমাদের এখানে যে হোল্ডারটা আছে এটা হচ্ছে আমাদের ব্যাটেন হোল্ডার। মনে রাখবেন যেটা ওয়ালে লাগানো হয় সেটা হচ্ছে ব্যাটেন হোল্ডার, আর যেটা ঝুলে তার সহকারে সেটা হচ্ছে পেন্ডেন্ট হোল্ডার। এটা আমি এর আগেও শিখেছি। এখন আমরা যদি কানেকশানটা করব তাহলে আমরা চ্যানেলের, যেহেতু এখানে চ্যানেল ফিট করেছি, এই অংশগুলো মুছে দিই আর কি। এখন আমি স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে কানেকশান করে ফেলবো। যে আমার কাছে আছে ফেজ, এই যে ফেজ আমি সরাসরি ফিউজে লাগিয়ে দিলাম। এখন এই ফিউজ থেকে সরাসরি পুশ বাটনের নিচের অংশে লাগিয়ে দিলাম। পুশ বাটনের উপরের অংশ সরাসরি আমি এই যে এই ব্যাটেন হোল্ডারের এক প্রান্ততে লাগিয়ে দিলাম। এখন ব্যাটেন হোল্ডারের যে অপর প্রান্ত আছে এটা সিলিং রোজের এক প্রান্ততে লাগিয়ে দিলাম। এখন সিলিং রোজের যে অপোজিট প্রান্ত আছে সেটা হচ্ছে সরাসরি নিউট্রাল। তো নিউট্রালটা আমি এখন এক সাইড দিয়ে নিয়ে চলে যাব আর কি। নিউট্রালটা আমি এই পাশ দিয়ে নিয়ে যাই, এটা একটু ফাঁকা করে দিন, তাছাড়া নিউট্রাল নিয়ে যেতে সমস্যা হবে। এখন আমরা সরাসরি নিউট্রাল নিয়ে যাব। দেখেন এটা হচ্ছে নিউট্রাল। তা আমি এখন এই বোর্ডের ভিতর দিয়ে যাব, এরপর দিয়ে যাব। ওই যে নিউট্রাল আমার চলে আসলো, এই যেখানে লাগিয়ে দিলাম। আমি এই অংশটা একটু সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করি। এখানে আমরা 230 ভোল্ট এসি ব্যবহার করব। আর এখানে যে লাইটটা আমরা ব্যবহার করব, এখানে যে লাইটটা, সেটা অবশ্যই ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প হতে হবে। ক্যাপাসিটর টাইপের কোনো কিছু হওয়া যাবে না, ক্যাপাসিটিভ যেমন এলইডি বা ফ্লোরোসেন্ট এগুলো হওয়া যাবে না, এটা আমি আগেও বলেছি আর কি। এখন এটার নাম কি? এটার নাম হচ্ছে আমাদের লেআউট ডায়াগ্রাম। এটা আমাদের কানেকশনটা আমি আরেকবার ব্যাখ্যা করে দেখেন। এই সার্কিট ডায়াগ্রামটা এখানে গঠন করা হয়েছে লেআউট ডায়াগ্রামে। এই যে ফেজ যেটা আছে সরাসরি ফিউজের নিচে লাগিয়েছি, নিচের অংশে, ফিউজের উপরের অংশের সাথে পুশ বাটনের নিচের অংশে লাগিয়েছি। পুশ বাটনের উপরের অংশের সাথে আমি সরাসরি ব্যাটেন হোল্ডারের এক প্রান্ততে লাগিয়ে দিয়েছি। এখন ব্যাটেন হোল্ডারের অপর প্রান্ত সরাসরি সিলিং রোজের এক প্রান্ততে লাগিয়ে দিয়েছি। সিলিং রোজের যে অবশিষ্ট প্রান্তটা আছে সরাসরি আমরা এইভাবে নিউট্রাল লাগিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমাদের সার্কিটের কানেকশান। এখন আমরা এই বিষয়টা সরাসরি প্র্যাকটিক্যালে দেখব। এখন আমরা এখানে কলিং বেলের প্র্যাকটিক্যালটা করব। এই যে এটা আমাদের কলিং বেল। তো কলিং বেল আটকানোর জন্য এখানে একটা স্লট করা থাকে, সেই স্লটটা আটকানোর জন্য আমরা এখানে একটা স্ক্রু মেরে নিয়েছি। তো এইভাবে যদি আমরা বসে যদি একটু নিচের দিকে টান দিই তাহলে স্লটটা লেগে যাবে। তো আমরা
এখন স্টেপ বাই স্টেপ কানেকশানটা করব। এখানে একটা ফিউজ, এখানে একটা সুইচ, এখানে আমাদের একটা ব্যাটেন হোল্ডার, আর এখানে একটা সিলিং রোজ আমরা লাগাবো। আমরা এই ওয়ারিংয়ের কাজগুলো করব 1.5 RM এর তার দিয়ে। এখন এটা একটু ফলো করে দেখেন, এটা আমার একটা পুশ সুইচ, এটা আমাদের একটা পুশ সুইচ আর একটা হচ্ছে ফিউজ। হ্যাঁ, তো আমি যেটা করেছি এটার সাথে এটা জাস্ট সিরিজে সংযোগ করেছি। এই নিউট্রালটা সরাসরি এখানে আসছে, এই তারটা যে এটা, আর এই তারটা এটা। তো এখন আমি এখানে কেটে নেব। এখানে কেটে নিয়ে আমরা কানেকশানটা করব। দেখেন আমি এখানে কানেকশানটা করি। এখানে আরও একটা ছোট একটা তারের টুকরা লাগবে, সেটা আমি একটু থুয়ে দিই আর কি, এই টুকরাটা আমার লাগবে। এখন আমরা ডায়াগ্রাম অনুসারে করব। দেখেন এই যে আমার ফিউজ, হ্যাঁ, এই ফিউজ থেকে আমরা কাজটা শুরু করব। তো এই ফিউজের নিচের প্রান্তটা আমরা খুলব। তাহলে আমরা ফিউজের নিচে সরাসরি এই ইনপুটের তারটা লাগাবো। অর্থাৎ প্রথমে এই তারটা আমরা সিলে নিব। এই যে ফিউজটা একটু ভালো করে খেয়াল করে দেখেন, এটা আমার ফিউজ। তো সরাসরি যে লাইনটা ইনপুটে ঢুকবে আমি সরাসরি এই যে ফিউজের নিচে লাগিয়ে দেব। এইভাবে ফিউজের নিচে আমি লাগিয়ে দেব।
এখন আমরা এই কলিং বেলটা সরাসরি সিলিং রোধের সঙ্গে লাগিয়ে দেব। এখন আমরা এখান থেকে এই প্লাগের মাপ করে এই তারটা কেটে নেব। এখন আমরা চেক করব কাজ করছে কিনা। তার আগে আমরা চেক করে নেব যে ফিউজটা ঠিক আছে কিনা। যে ফিউজের তার যদি লাগানো থাকে তাহলে কাজটা করবে, কারণ অনেক সময় আমরা ফিউজ লাগাইতেই ভুলে যাই। তাহলে আমরা এখন জাস্ট এই যে এখানে প্লাগটা লাগিয়ে দিলাম। তো এটা দেওয়া মাত্র এই লাইট এবং কলিং বেল দুটোই বাজতে, মানে একটা জ্বলবে একটা বাজবে। কলিং বেলটার জন্য যখন সুইচ প্রেস করছি এই লাইটও জ্বলছে, কলিং বেলও বাজছে। কিন্তু আমি যদি লাইটটা খুলে ফেলি, আমি যতই টিপি কলিং বেল বাজবে না। অর্থাৎ এখানে আমার সিরিজে একটা ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প থাকতে হবে। অর্থাৎ এটা সহজ ভাষায় ফিলামেন্ট লাইট অথবা শ্যাট পাওয়ারের লাইট। আমরা যখন সুইচটা প্রেস করছি এর ভেতরে একটা সলিনয়েড আছে যেটা একটা জিনিসকে ধাক্কা দিচ্ছে। সুইচ প্রেস করা মাত্রই ধাক্কা দিয়ে ওখানে থেকে যাচ্ছে এবং ভাইব্রেট করছে। আমরা খুব সুন্দরভাবে ওয়ারিং ফর এ সিঙ্গেল সুইচ এসি কলিং বেল এই বিষয়টা জানলাম। অর্থাৎ এসি কলিং বেল কীভাবে কানেকশন করতে হয় সেটা খুব সুন্দরভাবে জানলাম এবং তার সাথে একটা সিরিজে লাইট যুক্ত করলাম যেন আলো পাওয়া যায়, এই আলো হিসাবে ইন্ডিকেট পাওয়া যায়, আবার যেন কলিং বেলটার ক্ষতি না হয়। তো সামনের ভিডিওতে আমরা আরেকটু অ্যাডভান্স লেভেলের জিনিস জানবো, সেটা হচ্ছে আমরা একাধিক সিরিজ ল্যাম্প লাগাবো, অর্থাৎ একাধিক লাইট লাগাবো, একাধিক সুইচ লাগাবো, কিন্তু কলিং বেল থাকবে একটাই। আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে নতুন নতুন বিষয়গুলো শেখানোর চেষ্টা করি। আর যেহেতু বেসিক থেকে আপনাদেরকে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হচ্ছে, সেজন্য অনেক বেসিকও কনসেপ্ট আপনাদেরকে দিতে হচ্ছে। আপনারা জানেন কিনা সেটা তো আমি জানি না। আমি মনে করি আপনার বেসটা আমি তৈরি করব। যদি আপনার কোথাও জানা নাও থাকে আপনি এখান থেকে এসে জানবেন। আপনার অন্য কোথাকার কোনো নলেজই প্রয়োজন নয়। আপনি সরাসরি এই ভিডিওগুলো দেখেন সিরিয়ালে, আপনি পারবেন। একটু চেষ্টা করে দেখেন, বিষয়গুলো পারবেন। আর এই সিরিজটা দেখেন, একসময় অনেক বড় পর্যায়ে যাবে। এমন জটিল কিছু আমি ব্যাখ্যা করব এত সহজভাবে, যেটা বোঝার পর আপনার মনে হবে যে কেন ইঞ্জিনিয়াররা এই বিষয়গুলো পারে না, এরকম আর কি। তো যাই হোক, আজকে আর কথা বাড়াবো না। আজকের মতো এ পর্যন্তই। আমি কথা বলছিলাম মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ার নওয়াজ শরীফ।